শেষ শক্ত কথাটা অসম্ভব জোর দিয়ে বলল রিদিতা। দাঁতে দাঁত চেপে গেল তার। চোখ দিয়ে যেন আগুন ঝরতে লাগলো। মুখটা কঠিন হয়ে গেল। সেটা দেখে ডক্টর রেজা চৌধুরী হেসে বললেন, ঠিক আছে মামুনি। মিসেস শায়লা রিদিতার কথা শুনে খুব খুশি হলেন। একটা অমায়িক তৃপ্তির হাসি হাসলেন তিনি। মনে মনে প্রচণ্ড মানসিক শান্তি অনুভব করলেন। এত দিনে ভরসা করার মতো কাউকে আল্লাহ তার আর তার ছেলের জীবনে পাঠালেন, যাকে চোখ বন্ধ করে তিনি বিশ্বাস করতে পারেন। এখন হৃদিতার কাছে আরিয়ানকে রেখে তিনি মারা গেলেও তার কোনো আফসোস থাকবে না। আল্লাহ তালার কাছে তিনি মনে মনে লাখো কোটি শুক্রিয়া আদায় করলেন। এসব আমি কি শুনছি মাম্মা? রিদিতা বিড়িতে কবে গেল? আর তুমি নাকি ওকে নিয়ে গেছো? হোয়াটস নং উইথ ইউ মাম্মা? তুমি জানো না রিদিকাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। ওকে আমার চোখের সামনে না দেখলে খুব কষ্ট হয় আমার। আবার তুমি বলছো ওখানে আরিয়ান নামে একটা ছেলের জন্য রিদিতা পাগল হয়ে গেছে। লিসেন মাম্মা, রিদিতাকে কোনো কিছুর বিনিময়ে আমি হারাতে পারবো না। আর না আমি ওকে অন্য কারো হতে দেখতে পারবো। ও আমার, শুধুই আমার। ফোনের ওপাশ থেকে বেশ উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল আদনান শাহরিয়ার। আদনান হৃদিতার খালাতো ভাই, মিসেস আনিকা রহমানের একমাত্র ছেলে। ছোটবেলা থেকে হৃদিতাকে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তার ভালোবাসা শুধুমাত্র একতরফা। হৃদিতা তাকে কোনো দিন নিজের খালাতো ভাই ছাড়া অন্য কোনো দৃষ্টিতে দেখেনি। আর আদনানও কোনো দিন নিজের মনের কথা হৃদিতাকে বলতে পারেনি। মিসেস আনিকা রহমান নিজেকে শান্ত করে স্বাভাবিক কণ্ঠে বললেন, আরে আদনান, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা? আরিয়ান ছেলেটা খুব অসুস্থ, আর রিধিতা ওর ছোট্টকালের বন্ধু, সেই জন্যই ও এত অস্থির হয়ে গেছে। এটা কি তুমি ভালোবাসা বলছো কোন হিসাবে? মাম্মা, তুমি বুঝতে পারছো না ব্যাপারটা। রিদিতাকে আমি ছোটোবেলার থেকেই চিনি। ছোটোবেলার প্রতিটা মুহূর্ত আমি ওর সাথে কাটিয়েছি। আমার থেকে ভালো ওকে আর কেউ জানে না। ছোটোবেলার থেকে দেখেছি ওর আরিয়ানের জন্য কতটা আবেগ আর ভালোবাসা। এত লং ডিস্টেন্স আর যোগাযোগ বিহীন যে ভালোবাসা যায়, সেটা রিদিকাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। ও আরিয়ানকে অসম্ভব ভালোবাসে, এই জন্য ও বেকুল হয়ে দেশে ফিরে গেছে। তুমি ওকে আমাকে না জানিয়ে বিড়িতে নিয়ে যাওয়া একদম উচিত হয়নি মাম্মা। শেষের কথাটা আদনান খুব করুণ স্বরে বলল। তার কণ্ঠে হৃদিতাকে হারানোর উৎকণ্ঠা। হৃদিতা তাকে ভালোবাসুক আর না বাসুক, সে তাকে অসম্ভব ভালোবাসে। ছোটবেলা থেকেই হৃদিতার মনে আরিয়ানের এক চাটিয়া রাজত্ব চলে এসেছে। আদনান কখনো জোর করে তার ভালোবাসার ভাগ করতে চায়নি, শুধু অপেক্ষা করেছে কোনো এক সময় হৃদিতার মনে আদনানের জন্য ভালোবাসা তৈরি হবে। কিন্তু সেই সময় কখনোই আসেনি, আর আসবে কিনা সেটা সম্পর্কেও সে যথেষ্ট সন্দিহান। আর এখন যেহেতু হৃদিতা আরিয়ানের কাছে চলে গেছে, এজন্য তার হারানোর উৎকণ্ঠা কয়েক গুণ বেড়ে গেছে। আদনান, আমার কথাটা শোনো। আর কোনো কথা আমি শুনতে চাচ্ছি না মাম্মা। আমি নেক্সট উইকে পিটিতে যাচ্ছি রিদিতাকে আবার ফিরিয়ে আনতে। আদনান, আর কিছু বলার আগেই ও পাশ থেকে ফোনটা কট করে কেটে গেল। মিসেস আনিকা রহমান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। এই ছেলেকে তিনি কি করে বোঝাবেন যে রিদিতা তাকে না আরিয়ানকে ভালোবাসে, সেই ছোট্টবেলা থেকে ভালোবাসে, কিন্তু তার ছেলেটাও যে রিদিতাকে পাগলের মতো ভালোবাসে। এ কোন দোটানায় তিনি পড়লেন, নিজেও ভাবতে পারছে না। একদিকে পুরো দমে আরিয়ানের ট্রিটমেন্ট চলছে। ডক্টর রেজা চৌধুরী অন্যান্য ডাক্তারদের সাথে পরামর্শ করে দিন রাত এক করে আরিয়ানের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
সেই সাথে হৃদিতা সারা দিন রাত এক করে আরিয়ানের সেবা করে। ডাক্তাররাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ তার মতামত নেয়। মিসেস শায়লা বিজনেস সামলানোর পাশাপাশি আরিয়ানের খেয়াল রাখে। ডক্টর রেজা চৌধুরীও তাকে যথাসম্ভব সাহায্য করছেন। সারাদিন হৃদিতার কেটে যায় আরিয়ানের চিকিৎসার তত্ত্বাবধান আর সেবা করতে করতে। এতে হৃদিতা ক্লান্ত হয় ঠিকই, কিন্তু তার প্রচণ্ড মন খারাপ হয় আরিয়ানের জন্য। কখন তার আরিয়ান তাকে চোখ মেলে দেখবে, কখন তাকে একবার পরম আবেগে হৃদি বলে ডাক দিবে, সেই মুহূর্তটার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আরিয়ানের রুমের সোফায় বসে হৃদিতা তার আর আরিয়ানের ছোটবেলার অ্যালবামের ছবিগুলো দেখছে। কি সুন্দর সোনালী মুহূর্ত ছিল সেই দিনগুলো। আবার একবার যদি সেই সুন্দর অতীতে ফিরে যাওয়া যেত, সে আর আরিয়ান ছোটবেলার কত কিউট আর সুন্দর ছিল। এখনও যথেষ্ট সুন্দর আছে, কিন্তু ছোটবেলার ছবিগুলোতে একটা আলাদা মায়া কাজ করে যেন। তাদের কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি মিসেস শায়লা আর আমজাদ কবির তুলে রেখেছিলেন। আজ সেগুলো যেন জীবন্ত হয়ে চোখে ধরা দিচ্ছে। আরিয়ানের মালা গেঁথে দেওয়া ছবি, হৃদিতার ছুটে বেড়ানোর ছবি, মিসেস শায়লা তারার আরিয়ানকে খাইয়ে দেওয়ার ছবি, হৃদিতা আরিয়ানের গাল টেনে ধরেছে সেই ছবি, হৃদিতা পুতুল নিয়ে খেলা করছে তার ছবি, আরিয়ান গান গাইছে ছোট গিটার নিয়ে সেই ছবি, তার আর আরিয়ানের রং দিয়ে মাখামাখি হয়ে পেন্টিং করার ছবি, আরও অসংখ্য মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখা অ্যালবামের। হৃদিতার পুরনো দিনের ক্যামেরাগুলোকে প্রচণ্ড কৃতজ্ঞতা জানাতে ইচ্ছে করছে। সেই পুরনো ক্যামেরাগুলোতে তাদের সোনালি অতীতের ছবিগুলো কি সুন্দর করে বাঁধাই করা। হৃদিতা ছবিগুলো দেখছে আর মিষ্টি করে হাসছে। এই কয়দিন ধরে তার মুখে কোনো হাসির রেখা ছিল না। বিষণ্ণতা আর উদাসীনতায় ভরে গিয়েছিল পুরো মুখ। আজ এতদিন পর তার মুখে আবার হাসি ফুটে উঠল। মিসেস শায়লা যে অনেকক্ষণ ধরে তার পেছনে দাঁড়িয়ে সবটা দেখছেন, সেটা সে খেয়ালই করেনি। তার মুখেও প্রাপ্তির হাসি। ভাগ্যিস তখন এত ঝগড়াঝাটির মধ্যেও তিনি আর আমজাদ কবির ছবিগুলো বাঁধাই করে রেখেছিলেন, না হলে এই সুন্দর মুহূর্তটা তারা হয়তো কখনো পেত না। তখনই পেছন থেকে অনেকগুলো মানুষের আওয়াজ শুনে হৃদিতা আর মিসেস শায়লা খান চমকে পেছনে তাকালো। দেখলো শান্ত, ঈশিতা, রেহান, শ্রাবণী, তন্ময়, মাহিম আর শাকিল এসেছে। এরাই হলো আরিয়ানের দুঃসময়ের বন্ধু। আরিয়ানের এত বড় ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই কয়েকজনই তার দুঃসময়ে সব সময় পাশে থেকেছে। কথায় বলে, সুসময়ে অনেক বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। কথাটা একেবারেই সত্যি। দুঃসময়ে প্রকৃত বন্ধু চেনা যায়। প্রত্যেকের হাতে প্রচুর ফলমূল, মিষ্টি আর অনেক ধরনের খাবার দাবার। ওরা যখনই আসে তখনই অনেক কিছু নিয়ে আসে। মিসেস শায়লা তাদের অনেকবার মানা করেছে, কিন্তু তারা তো শোনবার পাত্রপাত্রী নয়। তাদের একটা কথা, বন্ধুকে ভালো করার জন্য তারা কিছুই করতে পারছে না, অন্তত এইটুকু তাদেরকে করতে দেওয়া হোক। মিসেস শায়লা কিছুই বলতে পারেন না, শুধু নীরব হয়ে গোপনে শাড়ির আঁচলে মুখ মুছেন। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই শুধু মুখে মুখে বলার জন্য ভালো থাকা বললেও আসলে তারা কেউই ভালো নেই। এই বাড়িতে এলেই আরিয়ানের অবস্থা দেখে ভেতরে ভেতরে তারা ঘুমড়ে মরে যায়। তাও সৌজন্যতার খাতিরে এ কথাগুলো বলতে হয়। মিসেস শায়লা চৌধুরী তাদের হাত থেকে কাজের লোকদের ডেকে জিনিসগুলো নিতে বললেন। এরপর তারা ভেতরে ঢুকতেই আরিয়ানের রুমে একটা সুদর্শনা নারীকে দেখে থমকে গেল। তার রূপের উজ্জ্বলতায় এই কয়েকদিন স্নান হয়ে গেছে, কিন্তু তাও যেন তার সৌন্দর্য ঠিকরে বেরিয়ে আসতে যাচ্ছে। উস্কো শুষ্ক চুল আর মলিন মুখ থেকেও যেন এক অদ্ভুত সুন্দর মায়া বেরিয়ে আসছে। প্রত্যেকে অবাক হয়ে গেল সামনে থাকা মেয়েটিকে দেখে। সবাই হৃদিতার সামনে নীরবে গিয়ে দাঁড়ালো, অথচ হৃদিতা তখনও সেই অ্যালবামেই মগ্ন।
বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর ঈশিতা অবাক হয়ে হৃদিতার উদ্দেশ্যে বলল। আপনি কে জানতে পারি কি? হৃদিতা অবাক হয়ে তাকাতেই মিসেস শায়লা এগিয়ে এসে হৃদিতাকে ধরে সবার সামনে পরিচয় করিয়ে দিলেন। ও হলো আমার মেয়ে, আমার কলিজার টুকরা একমাত্র মেয়ে, হুমায়রা চৌধুরী হৃদিতা। কিন্তু আমাদের জানা মতে আরিয়ানের তো কোনো বোন ছিল না আন্টি। ঈশিতা উৎসুক কণ্ঠে কথাটা বলল। ও আরিয়ানের আপন বোন নয়, কিন্তু আরিয়ানের খুব কাছের কেউ একজন ছিল। সবাই কনফিউজড হয়ে গেল মিসেস শাইলার কথায়। আপন বোন নয়, আবার আরিয়ানের খুব কাছের কেউ একজন। কেউ কিছু বুঝতে পারছে না। মিসেস শাইলা সেটা বুঝতে পেরে বললেন। ও হলো আরিয়ানের ছোটবেলার খেলার সাথী। আরিয়ান ওকে হৃদি বলে ডাকতো। তোমাদের রেজা আঙ্কেলের একমাত্র মেয়ে হৃদিতা। ওর সাথেই আরিয়ানের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে একটা ফ্রড প্রতারক মেয়ে এসে হৃদিতার নাম নিয়ে আরিয়ান আর আমাদেরকে চরমভাবে ঠকালো। সবাই এখন আসল কাহিনী বুঝতে পারল। শ্রাবণী আর ঈশিতা হৃদিতার কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলতে লাগলো। বুঝতে পেরেছি, তুমি হলে আরিয়ানের ছোট্টবেলায় হারিয়ে ফেলা সেই প্রিয়তমা হৃদি, যার কথাও আমাদেরকে এই ফ্রড মেয়েটার সাথে বিয়ের আগে বলেছিল। জানো তো, ও তোমার অনেক কথা আমাদেরকে বলেছে। ওর কথাবার্তায় আচার আচরণে অনেক ভালো করে বোঝা যেত ও তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কিন্তু যখন আমরা জিজ্ঞেস করতাম ও তোমাকে ভালোবাসে কিনা, তখনও কখনো এটা স্বীকার করতো না। হয়তো আঙ্কেল আন্টির মতো ভালোবেসে বিয়ে করে কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলার ভয়ে। তুমি যদি আর একটু আগে আসতে, তাহলে আরিয়ান এতটা অসহায় পড়তো না। কিছু পিশাচরণী রূপী অমানুষ ওর জীবনটাকে ধ্বংস করে দিয়ে চলে গেল। আল্লাহ ওদেরকে কোনোদিনও মাফ করবে না। দেখো। হৃদিতা শ্রাবণী আর ঈশিতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শ্রাবণী আর ঈশিতা ওকে সান্ত্বনা দিতে লাগলো। শান্তরা এগিয়ে এসে হৃদিতাকে উদ্দেশ্য করে বলল। কেতো না বোন, ও একদিন ঠিক ভালো হয়ে উঠবে। তুমি এসে গেছো না, এখন আর আমাদের মধ্যে কোনো ভয় নেই। আমরা আছি তোমাদের পাশে সব সময়। তোমার আর আরিয়ানের পাশে আমরা সব সময় আছি। হৃদিতা অশ্রু মাখা চোখে ওদের দিকে হাসি মুখে তাকালো। ওর মনে প্রচণ্ড মনোবল ফিরে এলো। বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল প্রত্যেকের সাথে। এক আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হলো। মিসেস শাইলা চোখের পানি মুছে নিলেন। আর তিনি কাঁদবেন না। তার দৃঢ় বিশ্বাস এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তার ছেলের মুখের দিকে একবার তাকালেন। আজ যদি আরিয়ান সুস্থ থাকতো, তাহলে ওদের সাথেও থাকতো। রাতে হঠাৎ করে কোনো কিছুর আওয়াজে হৃদিতার ঘুম ভেঙে গেল। ও আরিয়ানের বিছানার পাশে ওর হাত ধরে একটা চেয়ারে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে তড়াৎ করে জেগে উঠে টেবিলের পাশে ল্যাম্প বাতিটা জ্বালিয়ে দিল। দেখতে পেল আরিয়ান হাত নাড়াচড়া করছে। মুহূর্তেই ওর হৃৎপিণ্ডটা ধক করে উঠল। এক রোমাঞ্চকর অনুভূতি শরীর বেয়ে গেল। আরিয়ান, আরিয়ান! ওর চিৎকারে নার্সরা তন্দা থেকে জেগে উঠল। মিসেস শায়লা আর ডাক্তার রেজা চৌধুরী পাশের রুম থেকে ছুটে এলেন। হৃদিতার চোখ আনন্দ অশ্রুতে পরিণত হয়ে উঠল। আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে মামুনি, ও রেসপন্স করছে। হৃদিতার কণ্ঠে আনন্দের ধ্বনি। মিসেস শায়লা আর ডাক্তার রেজা চৌধুরী আবেগপ্রফুল্ল হয়ে গেলেন। আরিয়ান বাবা, চোখ খোলো বাবা। সবেমাত্র আরিয়ানের জ্ঞান ফিরে এসেছে। এখনই চিৎকার চেঁচামেচি করলে ওর শরীর আরও খারাপ হয়ে যাবে। ভাবি আর হৃদিতা মামনি, প্লিজ তোমরা কোনো কথা বলো না। ডক্টর রেজা চৌধুরী কথাগুলো বললেন আর নার্সকে বললেন একটা ইঞ্জেকশন নিয়ে আসতে। নার্স ইঞ্জেকশন নিয়ে আসার পর রেজা চৌধুরী আরিয়ানকে সেটা পুশ করে দিলেন। ওকে একটা মেডিসিন পোস্ট করে দিলাম। এটা দেওয়ার পর ওর দুর্বলতা অনেকটা কমে যাবে। কিছুক্ষণ পর আরিয়ান চোখ মেলে তাকালো। হৃদিতা যেন আনন্দে আত্মহারা হয়ে গেল। ওর চোখ থেকে অগণিত অশ্রু ঝরে পড়তে লাগলো। আনন্দ অশ্রু। আরিয়ানের হাত ধরে রেখে ওকে মৃদু কণ্ঠে ডাকতে লাগলো। আরিয়ান, আরিয়ান! তার কণ্ঠে যেন বহুকালের ব্যাকুলতা আর বিচ্ছেদের যন্ত্রণা লুকিয়ে আছে। আরিয়ান চোখ মেলে তাকিয়ে সবাইকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। বাবা, আরিয়ান কথা কেন বলছে না? আরিয়ান প্লিজ কথা বল আমার সাথে। ও সেই 6 মাস আগে থেকেই কারোর সাথে কথা বলেনি মামনি। ওর ফিজিক্যাল ড্যামেজের সাথে সাথে মেন্টালি প্রচুর ইফেক্ট পড়েছে।
ওকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে, কিন্তু সেটা প্রচুর সময় আর ধৈর্যের ব্যাপার। হুট করে কোনোভাবে ওকে দিয়ে কথা বলানো যাবে না। যত সময় আর ধৈর্যই লাগুক না কেন বাবা, আমি ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই। দরকার হলে সারা জীবন কাটিয়ে দেব আমি, কিন্তু তাও ওকে আমাকে চিনতেই হবে, আর আমাকে ওর মুখ দিয়ে হৃদি বলে ডাকতেই হবে। মিসেস শায়লা রিদিতার মাথায় হাত বুলিয়ে দিলেন। তার ছেলেকে একমাত্র যদি কেউ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে সেটা একমাত্র হৃদিতা। প্রেয়সীর পরম মায়াভরা চোখে আরিয়ানের দিকে তাকিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। ওর দুটো হাত শক্ত করে চেপে ধরে রাখলো নিজের হাতের মুঠোয়। আর আরিয়ান অপলক দৃষ্টিতে নিরুত্তর তাকিয়ে থাকলো হৃদিতার মায়াভরা আর অশ্রু জমা চোখ দুটির পানে। আরিয়ানের মন অজান্তেই হঠাৎ ব্যাকুল হয়ে উঠল। চোখ দুটো রক্ত লাল হয়ে নিষ্পলকভাবে হৃদিতার দিকে আবদ্ধ হয়ে রইল। তার হৃৎস্পন্দন বেড়ে যেতে থাকলো। শরীর মনে অস্বাভাবিক কাঁপুনি আসতে লাগলো। প্রতিক্রিয়াহীন দেহ মনে হঠাৎ এমন পরিবর্তন দেখে আরিয়ানের অবচেতন মন হঠাৎ করে সজাগ হয়ে উঠল। এমন পরিবর্তন সবার চোখে না পড়লেও হৃদিতার সজাগ চোখ জোড়ায় ঠিকই ধরা পড়ল। তার মুখে বিজয়ের চওড়া হাসি ফুটে উঠল। আরিয়ান অপলক চোখে সেই হাসির দিকে তাকিয়ে রইল, যেন অন্তকাল দেখলেও সেই দেখার শেষ হবে না। আচ্ছা, এই হাসি কি সে আগে কোথাও দেখেছে? অসুস্থ মস্তিষ্ক হুট করেই কিছু মনে করতে পারল না। বারে বসে একের পর এক মদের বোতল শেষ করে যাচ্ছে আদনান। ইতিমধ্যেই বারের প্রায় অর্ধেকের মতো মদের বোতল সে শেষ করে ফেলেছে। তার বাংলাদেশি বন্ধু ওয়াসিক তাকে বারংবার মানা করতে এত মদ না খেতে, কিন্তু আদনান তার কোনো কথা তো শুনছেই না, উল্টো বারবার তাকে ঝাড়ি দিচ্ছে। আদনান, আমার কথাটা শোন। এত মদ খাস না, এমনিতেই অনেক মদ খেয়ে ফেলেছিস। এরপর আর তুই নিজেকে সামলাতে পারবি না। আদনানের চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে। চোখ দুটো অসম্ভব পরিমাণে জ্বলছে। চোখ মেলিয়ে তাকিয়ে থাকতে পারছে না। তাও কোনো রকম চোখ পিটপিট করে তাকাতে লাগলো সামনে থাকা বন্ধু ওয়াসিকের দিকে। হাতে থাকা হুস্কির গ্লাসটাকে আরেকবার চুমুক দিয়ে ভাঙ্গা মাতাল কণ্ঠে বলল, কিভাবে নিজেকে সামলাবো বল? আমার সুইটহার্ট, আমার জান পাখি আমাকে ছেড়ে অন্য একজনের কাছে চলে গেছে। সে কখনো আমাকে ভালোবাসেনি, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি নিজের জীবনও দিয়ে দিতে পারি। নিজের জীবন দিয়ে দিলে তুই ওকে পেলি কি করে? ও যদি আমার না হয় তাহলে আমি ওকে অন্য কারো হতে দিব না। দরকার হলে ওকে নিয়ে একসাথে মরবো। জীবনে একসাথে হতে না পারি, কিন্তু মরণও তো একসাথে হতে পারবো। দেখ আদনান, এবার কিন্তু তুই বেশি করছিস। আদনান ওয়াসিকের কোনো কথা না শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ওয়াসিক শান্ত চোখে ওকে কয়েক পলক দেখে অন্য একটা টেবিলে গিয়ে বসে পড়ল। ওর মতো পাগলাটে স্বভাবের মানুষকে এখন বোঝানো ওর মাথায় এখন কিছুই ঢুকবে না। ওর চেয়ে বরং মাথাটা ঠান্ডা হোক, স্বাভাবিক হোক, তখন বুঝিয়ে বলা যাবে। এইদিকে একটা বিদেশি ওভার স্মার্ট আর শর্ট ড্রেস পরা এক মেয়ে এসে আদনানকে বিরক্ত করতে লাগলো ডান্স করার জন্য। আদনান প্রথমবার না করলেও সে গায়ে পড়ে এসে ডান্স করতে চাইলো। আদনান প্রচণ্ড বিরক্ত হয়ে এক ধাক্কা দিয়ে মেয়েটিকে ফেলে দিল। বারের প্রত্যেকে থমকে গেল। মেয়েটি রেগে ফুসফুস করতে করতে উঠে চলে গেল। আয়ান সেদিকে পাত্তা না দিয়ে আবার ড্রিঙ্কস করতে লাগলো। একদিকে আদনান হুইস্কি সবগুলোর বোতল পুরো শেষ করে ফেলেছে, তাও যেন ওর নেশা হচ্ছে না। বারের ম্যানেজারকে ডেকে এনে আরও হুইস্কির বোতল চাইলো, কিন্তু ম্যানেজার বলল যে তাদের স্টকে আর কোনো হুইস্কির বোতল নেই। আর এইদিকে রাতও প্রায় শেষের দিকে, নাইট ক্লাব বন্ধ হয়ে যাবে। তাই ম্যানেজার ওকে চলে যেতে বললে ও ম্যানেজারের উপর হামলা করে বসলো। পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যেতে দেখে ওয়াসিক
কোনো মতে ব্যাপারটা সামলে ওকে টেনে ধরে বাইরে নিয়ে আসলো। গাড়ির ফ্রন্ট সিটে সিট বেল্ট লাগিয়ে ওকে বসিয়ে গাড়ির ড্রাইভ করতে লাগলো সে। এত বড় সাহস ওই বেটার আমাকে হুস্কির বোতল দিতে মানা করে। ও জানে আমি কে? টরন্টো শহরের একমাত্র বিজনেসম্যান রায়হান শাহরিয়ারের একমাত্র ছেলে আদনান শাহরিয়ার। তুরিতে ওর আর ওর বারের বারটা বাজিয়ে দিতে পারি আমি। বলে নিজের হাতের কয়েকবার তুড়ি বাজালো সে। অন্যদিকে ওয়াসিক গাড়ি ড্রাইভ করতে করতে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। ছোটবেলা থেকে দেখে আসছে আদনান হৃদিতাকে পাগলের মতো ভালোবাসে। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যে সে হৃদিতার কথা ওয়াসিককে বলেনি। ওয়াসিক ভেবেছিল হয়তো হৃদিতা আদনানকে ভালোবাসে, কিন্তু এখন যখন জানতে পারলো হৃদিতা অন্য কাউকে ভালোবাসে, তার জন্য বিডিতে গেছে আর আয়ান ওকে পাওয়ার জন্য পাগলের মতো ব্যবহার করছে, তখন ওর চিন্তা বেড়েই চলেছে। এর পরিণতি যে কি হবে আল্লাহই ভালো জানে। ওয়াসিক একবার আদনানের মুখের দিকে তাকালো। সে জানে আজ আঙ্কেল আন্টি ওকে প্রচুর বকবে, কিন্তু আদনানের তাকে কোনো কিছুই যায় আসে না। ছেলেটা গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মুখটা দেখতে অনেক করুণ ও বিষণ্ণ লাগছে। ওয়াসিকের প্রচণ্ড মন খারাপ হতে লাগলো নিজের ঘনিষ্ঠ বন্ধুর এই অবস্থা দেখে। আর একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে ড্রাইভ করতে মনোযোগ দিল। খান ম্যানশনের প্রত্যেকের দু চোখের পাতা এক হয়নি সারা রাত। বিশেষ করে শায়লা খান আর হৃদিতার অবস্থা খুবই কাহিল। সারা রাত জেগে আরিয়ানের দেখাশোনা করতে করতে দুজনকে খুব অসুস্থ দেখাচ্ছে। তাও তাদের চোখে মুখের উপরে পড়া আনন্দ এসে ভিড় করছে। হৃদিতা যে গতকাল রাত থেকে আরিয়ানের হাত ধরেছে এখনো অবধি ছাড়েনি। আর এদিকে আরিয়ান কোনো কথা না বলে শুধু চুপচাপ শুয়ে আছে। তার কোনো ভাবান্তর নেই, যেন পাথরের মূর্তির মতো শুধু শুয়ে আছে। মিসেস শায়লা আর হৃদিতা যে কতবার তাকে ডেকে চলেছেন তার সেদিকে কোনো খেয়াল নেই। সে যেন চেতনাবিহীন কোনো জড় বস্তু, কিন্তু সে অপলক দৃষ্টিতে হৃদিতার দিকে শুধু তাকিয়ে থাকে। আরিয়ানের সেন্স ফিরে আসাতে হৃদিতার মনে যে আনন্দ জোয়ার এসেছিল সেটা তার নীরবতায় যেন পুনরায় ভাটা পড়েছে। সে বিষণ্ণ আর করুণ দৃষ্টিতে তার বাবার দিকে তাকালো। রেজা চৌধুরীর চোখ দিয়ে আশ্বস্ত করলেন যে সব ঠিক হয়ে যাবে। হৃদিতা এক টুকরো আশার আলো নিয়ে বসে থাকলো আরিয়ান কখন তার সাথে কথা বলবে। পরন্ত বিকেল নেমে এসেছে। হৃদিতা তখনও আরিয়ানের রুমের এক কোণে বসে তার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে আছে। চাতক পাখির মতো অপেক্ষা করছে কখন তার আরিয়ান তার নাম ধরে ডাকবে। কিন্তু সেই অপেক্ষার প্রহর যেন এখনো শেষ হচ্ছে না। মিসেস শায়লা অনেকক্ষণ ধরে ডেকে গেছেন হৃদিতাকে খাবার খাওয়ার জন্য, কিন্তু সেও যেন আজ পাথরের মূর্তি হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করছে যতক্ষণ না আরিয়ান তার সাথে কোনো কথা বলবে সেখানে থেকে সে উঠবে না। ডক্টর রেজা চৌধুরী আর মিসেস শায়লা জোর করেও তাকে খাওয়াতে পারেনি। আমিও দেখি তুমি তোমার হৃদিকে দেখেও কতক্ষণ কথা না বলে থাকতে পারো। কি করে এতটা কঠিন হৃদয় হলে তুমি? তোমার কি আমাদের অতীতের কথা একটুও মনে পড়ে না? আমার জন্য কি তোমার হৃদয়ে এতটুকু স্পন্দন হয় না? যদি সত্যি তোমার মনে আমার প্রতি ভালোবাসা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই কথা বলবে। আমার ডাকে তোমাকে যে সাড়া দিতেই হবে আরিয়ান। মনে মনে কথাগুলো চিন্তা করে বিষণ্ণ মুখে আরিয়ানের দিকে চেয়ে রইল হৃদিতা। এদিকে আরিয়ানের অকেজো মস্তিষ্কে কিছুটা ঘটনা হানা দিচ্ছে। কিছু টুকরো টুকরো স্মৃতি তার হৃদয়ের আর মস্তিষ্কে দোল খেলে যাচ্ছে। সেখান থেকে ভেসে আসছে একটা ছোট্ট মেয়ের হাসির শব্দ, এক মায়াবিনী মেয়ের দৌড়ে ছুটে চলার দৃশ্য, তার নিজের মালা গেথে কাউকে পরম মমতায় পরিয়ে দেওয়ার দৃশ্য, কারো পিছনে নিরন্তর ছুটে চলার দৃশ্য, আবার কারো ঝগড়ার শব্দে ভয়ে কুঁকড়ে যাওয়ার দৃশ্য, খুব আপন কোনো মানুষের হাতটা ছেড়ে দেওয়ার দৃশ্য, আর তার বিদায়ের সময় বুকের ভেতর প্রচণ্ড কষ্ট অনুভব হওয়ার দৃশ্য, তার শূন্যতায় পুনরায় একাকিত্ব সঙ্গী হওয়ার দৃশ্য, আবার ভেসে আসছে শত শত লোকের ধিক্কার দেওয়ার দৃশ্য।
আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি বলে চিৎকার করে কথা বলার দৃশ্য, খুব আপন কোনো মানুষের মৃত্যুর দৃশ্য, তার শোকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার দৃশ্য, এরপর কিছু মানুষ রূপী জানোয়ারের চরম নির্যাতনের দৃশ্য। শেষের দৃশ্যগুলো তার মন মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলেছে যে আরিয়ান প্রচণ্ড জোরে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। শব্দগুলো আর কথাগুলো যেন গলায় আটকে গেছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে, এমন অনুভূতি হচ্ছে। ওইদিকে রিদিতা অপেক্ষা করতে করতে সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। আরিয়ান দেখতে পারছে তার সামনে এক অপরূপ সুন্দরী মেয়ে শুয়ে আছে। তাকে দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠল, যেন একটা অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি তার পুরো দেহে জুড়ে বয়ে গেল। হৃদস্পন্দন তীব্র থেকে তীব্রতর হলো, হৃদয় কতটাই হালকা অনুভব হলো, যেন যেন শত বছরের এক তীব্র শূন্যতা তার একাকিত্ব অবসান ঘটালো তার। আরিয়ানের মস্তিষ্ক একটু একটু করে যেন সাড়া দিতে লাগলো। সামনে থাকা মেয়েটিকে দেখে তার এত দিন ধরে শক্ত হয়ে থাকা হৃদয় যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। এসব অনুভূতি তাকে ঘিরে ধরায় আরিয়ান প্রচণ্ড ছটফট করছে, মাথায় প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, যেন হাতে লাগানো স্লাইনের সুইগুলো টান দিয়ে ছিঁড়ে ফেললো সে। হঠাৎ এক তীব্র চিৎকার দিয়ে উঠল। সে চিৎকারে তন্দ্রাচ্ছন্ন হৃদিতার অন্তরাত্মা কেঁপে উঠল, যেন সে তড়াক করে ঘুম থেকে উঠে দ্রুত পায়ে আরিয়ানের কাছে গেল। আরিয়ান, কি হয়েছে তোমার আরিয়ান? তুমি এমন কেন করছো? বাবা জলদি আসো, দেখো না আরিয়ান কেমন যেন করছে। বাবা, মামুনি। হৃদিতার চিৎকারে শাইলা ছুটে এলেন, সেই সাথে ডক্টর রেজা চৌধুরীও। তারা এসেই দেখতে পেল আরিয়ান কেমন পাগলের মতো ছটফট করছে। নার্স, দ্রুত ইঞ্জেকশন আনো, কুইক। একজন নার্স দ্রুত একটা ইঞ্জেকশন এনে ডক্টর রেজা চৌধুরীর হাতে দিল। ডক্টর রেজা চৌধুরী সেটা পুশ করতে গিয়ে ব্যর্থ হলেন। আরিয়ান প্রচণ্ড হাইপার হয়ে গেছে। তার মাথায় যখন প্রচণ্ড চাপ সৃষ্টি হয় তখন সে এমন পাগলের মতো করে, তখন ওকে সামলে রাখা অনেক কঠিন হয়ে পড়ে। ডক্টর রেজা চৌধুরী ইঞ্জেকশন দিতে এলে আরিয়ান ছিটকে দূরে সরিয়ে দেয় তাকে। তখন ডক্টর রেজা চৌধুরী দুজন নার্সকে ইশারা করে আরিয়ানকে ভালো মতো ধরার জন্য। তারা এবং হৃদিতা শক্ত করে ধরার পর অনেক কষ্টে ডক্টর রেজা চৌধুরী আরিয়ানকে ইঞ্জেকশন পুশ করে শান্ত করেন। প্রচণ্ড উত্তেজিত ছেলেটা হঠাৎ করে কেমন শান্ত হয়ে গেল, যেমনটা 7 মাস আগের প্রাণবন্ত আর চঞ্চল ছেলেটা এমন চুপচাপ আর শান্ত হয়ে গিয়েছিল। মিসেস শাইলা কান্না আটকে রাখতে না পেরে মুখে আঁচল গুজে বাইরে চলে গেলেন। হৃদিতা তখনও আরিয়ানের বিছানার কাছে দাঁড়িয়ে তার হাতটা শক্ত করে ধরে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি আরিয়ানের চোখে মুখে পড়ছে। পরের দিন খান ম্যানশনে কয়েকজন সাইকোলজিস্ট আর কয়েকজন নার্স আরিয়ানের ট্রিটমেন্টের জন্য এসেছে। আরিয়ান নীরব এবং শান্ত ভঙ্গিতে খাটে শুয়ে আছে, আর সাইকোলজিস্ট তাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছে। এতে যেন আরিয়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। পর্যবেক্ষণ শেষে একজন সিনিয়র সাইকোলজিস্ট মিসেস শাইলার উদ্দেশ্যে বললেন, দেখুন মিসেস খান, আপনার ছেলের যা অবস্থা দেখলাম তাতে ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করাতে হবে। ওকে এভাবে ঘরে রেখে সুস্থ করা যাবে না। মিসেস শাইলা বিচলিত হয়ে বললেন, আরিয়ান মানসিকভাবে অসুস্থ হয় মিস্টার সিকদার। অতীতের কিছু বাজে ঘটনার জন্য যখন মস্তিষ্কে চাপ পড়ে তখন ও এরকম আচরণ করে। ওর ফিজিক্যাল অবস্থাও অনেক ক্রিটিক্যাল। এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটাল ট্রিটমেন্টের জন্য পাঠানো ঠিক হবে? রেজা চৌধুরীও ঐক্যমত পোষণ করে বললেন, আমারও মনে হয় এই অবস্থায় ওকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করা ঠিক হবে না। তবুও ডক্টরগুলো কেমন যেন জোরাজুরি করতে লাগলো। হৃদিতা এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনছিল, আর সহ্য করতে না পেরে সোজা ডাক্তারের সামনে চলে এসে শক্ত কণ্ঠে বলল, আপনি কোন সাহসে আরিয়ানকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন? হ্যাঁ, ওকে কি পাগল মনে হয় আপনার?
ও একদমই মানসিকভাবে অসুস্থ নয়, সম্পূর্ণ সুস্থ আছে ও। জাস্ট অতীত কিছু বিরূপ অভিজ্ঞতার জন্য ওর সাবকনশিয়াস মাইন্ড থেকে ভয়ঙ্কর ঘটনাগুলো যাচ্ছে না। এতেও মাঝে মধ্যে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায়, তা না হলে পুরোটা সময় শান্ত হয়ে পড়ে থাকে। ওকে কি কখনো পাগলের মতো আচরণ করতে দেখেছেন আপনি? একটা ছেলেকে মানুষরূপী কিছু অমানুষ ধ্বংস করে দিয়ে গেছে, এখন এই অবস্থার পর আপনারা জোর করে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছেন। কেমন মানুষ আপনারা? প্রত্যেকের রিদিতার কথা শুনে একদম চুপ হয়ে গেল। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা কাজ করতে লাগলো। রিদিতা চোয়াল শক্ত করে আবার দৃঢ় কণ্ঠে বলল, ওর এই অবস্থা থেকে সুস্থতার জন্য প্রপার মেন্টাল সাপোর্ট প্রয়োজন। ওর কাছের মানুষদের ওকে বেশি করে সঙ্গ দেওয়া প্রয়োজন। ওকে সুস্থ স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য চেষ্টা করা উচিত, আর এতেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কি বাবা, তাই বলছিলে না তুমি? রিদিতা রেজা চৌধুরীর দিকে তাকাতেই রেজা চৌধুরী মাথা নামিয়ে সম্মতি জানালেন। এবার আসতে পারেন আপনারা। আপনাদেরকে ওকে নিয়ে ভাবতে হবে না, কোনো প্রয়োজন নেই। আমরা আছি ওর পাশে। ডক্টরদের উদ্দেশ্য করে রিদিতা কথাগুলো বলে হাত ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে থাকলো। সাইকোলজিস্ট আর নার্সগুলো তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। মিসেস শায়লা অনুতপ্ত হয়ে রিদিতার কাছে গিয়ে নরম কণ্ঠে বললেন, আমাকে মাফ করে দে মা, আমার ওদেরকে নিয়ে আসা উচিত হয়নি। আমি ভেবেছিলাম ওরা আসলে আরিয়ানকে মেন্টালি কি করে স্বাভাবিক করা যায় তার বিভিন্ন সাজেশন দিবে, তা না করে উল্টো বেশি টাকা হাসিল করার জন্য আরিয়ানকে জোর করে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে চেয়েছিল। তুই না থাকলে হয়তো তারা সেটা করেও ফেলতো। আমার ভুল হয়ে গেছে মা, আমাকে তুই মাফ করে দে। রিদিতা মিসেস শায়লাকে জড়িয়ে ধরে বলল, তুমি কেন মাফ চাইছো মামুনি? তুমি যা করেছো ওর ভালোর জন্যই করেছো, এতে আমি দোষের কিছু দেখছি না।